প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্রন্থি বিষয়ক সমস্যা ও এর প্রতিকার সম্পর্কে। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিষয় নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এন.আই. ভূঁইয়া ১৯৭২ সালে ফেব্রুয়ারিতে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আলোচনার বিষয় যেহেতু আজকে প্রোস্টেট গ্রন্থির সমস্যা, আমি প্রথমেই জানতে চাইবো যে প্রোস্টেট গ্রন্থি বলতে আমরা আসলে কি বুঝি? ধন্যবাদ। এটি একটি বিশেষ ধরনের গ্রন্থি, যেটা সব পুরুষেরই থাকে, মহিলাদের থাকে না। এটি প্রস্রাবের থলি থেকে যে প্রস্রাবের রাস্তা তৈরি হলো, ঠিক ওই সংযোগ স্থলেই প্রস্রাবের রাস্তার চারিদিকে একটি গ্রন্থি থাকে, একটি মাংসল পিণ্ডের মতো দেখতে, আকারে অনেকটা আমরা বলতে পারি সুপারির মতো। এই মাংসপিণ্ডটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটাকেই প্রোস্টেট গ্রন্থি বলা হয়। এতে প্রত্যেক পুরুষেরই আছে, কিন্তু প্রোস্টেট গ্রন্থি আসলে কোনো সমস্যা না। সমস্যা হলো যখন পুরুষের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তখন শরীরের বাইরের যেমন অনেক পরিবর্তন আসে, চুল পেকে যায়, চামড়া একটু ঢিলা হয়ে যায়, ঠিক এরকম শরীরের অভ্যন্তরের অনেক পরিবর্তন হয়। তার মধ্যে একটি বিশেষ পরিবর্তন হলো পুরুষের প্রোস্টেট গ্রন্থি স্ফীত হওয়া, অর্থাৎ বড় হয়ে যাওয়া। তো বড় হলেই যে সমস্যা তা কিন্তু না। বড় হলে এই জিনিসটা যেহেতু বড় হয়, আকারে বড় হয়, এর বাইরের যে আবরণটা একটু শক্ত আবরণ থাকে, কিন্তু এর মাঝখান দিয়ে নামে হলো প্রস্রাবের রাস্তা, সেটি আবার নরম, যার কারণে বড় যখন হয় এই বড়র ফলাফলটা পড়ে প্রস্রাবের রাস্তার উপর। এটাই হলো মূল সমস্যা। তো 50 পার হলেই এই প্রোস্টেট গ্রন্থি বড় হতে থাকে। বড় হওয়া মানেই সমস্যা না। এই সমস্যাগুলোকে আমরা অনেকগুলো ভাগ করি ডাক্তারি ভাষায়, যে অল্প সমস্যা, মাঝারি সমস্যা, বেশি সমস্যা। যখন অল্প সমস্যা আমরা রোগীর ইতিহাস পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তখন আমরা উনাকে কিছু উপদেশ দিই, পানি খাওয়ার উপদেশ, প্রস্রাব করার উপদেশ, বা উনার স্বাভাবিক জীবন যাপনের উপদেশ, এগুলো দিলে উনি ভালো থাকবেন। আবার যখন মাঝারি ধরনের সমস্যা হয়, তখন আমরা সেটাকে দেখা যায় কিছু ওষুধপত্র দিলেই উনি ভালো থাকেন। এরপরে বেশি সমস্যা, অথবা যদি মাঝারি ধরনের সমস্যায় ওষুধে কাজ না করে, তখন আমরা বলি সার্জিক্যাল ইন্টারভেনশন অথবা অপারেশন। তো আমি কারণগুলো জানতে চাইবো, প্রোস্টেট গ্রন্থির যে সমস্যাগুলো হচ্ছে কারণগুলো। কারণটা আসলে বলতে হবে যে প্রত্যেক পুরুষের তো, এবং বললাম বয়সের সাথে সাথে, তো বয়সের সাথে সাথে হরমোনের একটা পরিবর্তন হয়। মানুষের টেস্টোস্টেরন বলে একটা হরমোন আছে, এই হরমোনটা পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলটা গিয়ে পড়ে প্রোস্টেট গ্রন্থির আবার। অর্থাৎ প্রোস্টেট গ্রন্থির ভিতরে মেটাবলিজম বলে একটা টার্ম আছে, যে সেটা বেড়ে যায়, বেড়ে গেলে তখন প্রোস্টেট গ্রন্থিটা আস্তে আস্তে স্ফীত হতে থাকে। এটাই মূল কারণ মূলত। এই কারণেই আসলে প্রোস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায়, তখন সমস্যাগুলো সৃষ্টি হয়। স্যার, সেই ক্ষেত্রে উপসর্গ বা লক্ষণগুলো কি হবে? উপসর্গগুলো যেমন, একজন স্বাভাবিক পুরুষ স্বাভাবিকভাবে প্রস্রাবের চাপ হলো, প্রস্রাব করতে যায়, প্রস্রাব করলো, আবার শেষ হয়ে চলে আসলো, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ার কিছু ব্যত্যয় ঘটে। যেমন সে প্রস্রাবের চাপ হলে আর দেরি করতে পারে না, খুব দ্রুত যেতে হয়। আমরা ডাক্তারি ভাষায় যাকে বলি আর্জেন্সি। কিন্তু গেল ঠিকই, কিন্তু টয়লেটে বসলো, সাথে সাথে প্রস্রাব শুরু হলো না, তখন বলে একটু ডিলেড ইনিশিয়েশন ডাক্তারি ভাষায় বলা হয়। আবার শুরু করলো ঠিকই, কিন্তু প্রস্রাবের গতিটা খুব ধীরে 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 আসছে, হ্যাঁ, এটাকে আমরা বলি পোর ফ্লো। আবার প্রস্রাব করতেছে, মাঝে এক সময় থেমে গেল প্রস্রাবটা, আবার শুরু হলো, এটাকে বলা হয় ইন্টারমিটেন্সি ডাক্তারি ভাষায়। আবার শেষ করলো, শেষ করার পর দেখা যাচ্ছে কিছুটা প্রস্রাব ফোটায় 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 অনেকক্ষণ যাবত পড়ছে, এটাকে বলা হয় টার্মিনাল ড্রিবলিং। আবার শেষ করলো, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে প্রস্রাবটা ক্লিয়ার হলো না, আরো পেশাব রয়ে গেছে। তো এটাকে আমরা বলি সেন্স অফ ইনকমপ্লিট ভয়েডিং। তার মানে সে বুঝতে পারে যে না, আমার প্রস্রাব ক্লিয়ার হয়নি, আরেকটু প্রস্রাব হলে ভালো লাগতো, কিন্তু হচ্ছে না। এই উপসর্গগুলো নিয়ে আসলে
রোগীরা আসে এবং এগুলোই উপসর্গ হয় প্রোস্টেট আচ্ছা। গ্রন্থির কারণে। এই উপসর্গগুলো দেখা যাওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই প্রোস্টেট গ্রন্থির সমস্যা যখন শুরু হচ্ছে সেক্ষেত্রে চিকিৎসার জন্য আমরা কি কি করতে পারি? ধন্যবাদ। আমি আপনাকে প্রথমেই বলেছি যে উপসর্গ এই চিকিৎসাটা নির্ভর করে কোন ধরনের সমস্যা নিয়ে আসছে। যখনই উপসর্গ নিয়ে আসছে, এই উপসর্গ কিন্তু অন্য কারণেও হতে পারে। প্রস্রাবের থলিতে ইনফেকশন হলে হতে পারে, প্রস্রাবের নালীতে ইনফেকশন হলে হতে পারে, প্রস্রাবের থলিতে কোনো যদি পাথর হয় তাইলেও হতে পারে। হ্যাঁ, এইসব কারণ। তাহলে প্রথমে একজন চিকিৎসকের কাজ হলো উপসর্গ নিয়ে আসলে রোগীর কাছ থেকে ইতিহাস নেওয়া, যে এই সমস্যাটা কতদিন থেকে, এবং পূর্ণাঙ্গ ইতিহাস নেওয়ার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করা, নিজে হাত দিয়ে পরীক্ষা করা, সেই সাথে ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো। এই পরীক্ষা নিরীক্ষা করার পরেই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটা আসলে প্রোস্টেটের সমস্যা কিনা। যদি আসলেই প্রোস্টেটের সমস্যা হয়, এই উপসর্গগুলোর সাথে সাথেই আমরা যে পরীক্ষার ফলাফল এর সাথে মিলিয়ে আমরা ভাগ করি মাঝারি সমস্যা, অল্প সমস্যা এবং বেশি সমস্যা। সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন অল্প সমস্যার ক্ষেত্রে আমরা তাকে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, পানি খাওয়ার পরিবর্তন, প্রস্রাব করার নিয়মকানুন, এগুলো পরিবর্তন করে দিলেই উনি ভালো থাকবেন। আর মাঝারি সমস্যায় দেখা যায় উনাকে হয়তো কিছু ওষুধপত্র দেওয়া যেতে পারে। এক্ষেত্রে খুব আজকাল অনেক উন্নত ওষুধ বাজারে এসছে, যেটা আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এগুলা লিখতে, যে ওগুলা খেলেই সে অনেক আরাম বোধ করে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওষুধ আর কাজ করছে না, তখন আমরা বলি যে হয়তো একটা অপারেশনে যেতে হতে পারে। আবার অনেক সময় যে প্রোস্টেট গ্রন্থির বেশি সমস্যা, তার মানে এত বেশি সমস্যা সেটা বোঝাই যাচ্ছে যে এটা ওষুধে আর কাজ হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রোস্টেটের স্ফীতটা এভাবে হচ্ছে, সাথে সাথে প্রস্রাবের থলির দিকেও কিছুটা অংশ ঢুকে যাচ্ছে, যেটা বলের মতো, বল ভালভ হিসেবে কাজ করে। তখন প্রস্রাব যখন করতে যাবে সেটা বাধা সৃষ্টি করবে। এটা কোনো ওষুধেই কাজ হবে না, এটাকে সার্জিক্যাল বলতে আসার কথা যে এই সার্জিক্যাল বা এই অপারেশনের জন্য কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন নেই। এটা প্রস্রাবের রাস্তায় যন্ত্র দিয়েই এটা সম্ভব। সিস্টোস্কোপ বলে এটা যন্ত্র, সেই যন্ত্র দিয়ে দেখেই প্রোস্টেট গ্রন্থিটাকে পুরাপুরি দেখা সম্ভব। দেখে তারপরে সেটাকে দুটা পদ্ধতি আছে সেটা বের করা। সেটা হলো রেগুলার যে পদ্ধতি, কনভেনশনাল পদ্ধতি বলেন, আমরা সেটাকে বলি ডাক্তারি ভাষায় বলি TURP, তার মানে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রস্টেট। তার মানে হলো জাস্ট নারকেল যেভাবে কুড়ানো হয় ওভাবে মেশিন দিয়ে কুড়িয়ে আনা। এছাড়া এখন বর্তমানে সবচেয়ে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে লেজারের মাধ্যমে। পেশাবের রাস্তায় যন্ত্র ঢুকিয়ে দিয়ে প্রোস্টেট গ্রন্থিটাকে দেখে এইবার প্রোস্টেট গ্রন্থিটাকে আমার লেজারের মাধ্যমে ইনিউক্লেট করা, মানে পুরো গ্রন্থিটাকে আলাদা করে ফেলে প্রস্রাবের থলি থেকে পার করে দেওয়া। তারপরে প্রস্রাব থলিতে যে প্রোস্টেট গ্রন্থিটা ঢুকে গেল, এবার আরেকটা যন্ত্র ঢুকিয়ে ওটাকে একদম ছোট 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 জাস্ট আমরা বোঝার জন্য যেটা বলতে পারি যে কিমার মতো তৈরি করে বের করে নিয়ে আসা। এটি সবচেয়ে আধুনিক এবং এতে রোগীদের উপকার যেটা হয়, এটা পেশাবের এই অপারেশনের পরে যে পেশাবের রাস্তায় নলটা দেওয়া হয় এটা পরের দিনই খুলে দেওয়া সম্ভব। এক নম্বর। 2 নম্বর হলো এই জন্য ওই রোগীকে বেশি দিন হাসপাতালে থাকতে হয় না। 3 নম্বর হলো উনি খুব দ্রুতই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে পারছে। 4 নম্বর হলো এই অপারেশনে রক্তক্ষরণ তেমন হয় না, কাজে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হয় না। 5 নম্বর হলো কিছু কিছু রোগী আছে বিভিন্ন কারণে, হার্টের অসুবিধার কারণে এমন একটি ওষুধ খায় যে রক্তটাকে তরল রাখে। আমরা বিভিন্ন অপারেশনের সময় ওই ওষুধটা বন্ধ রেখে তারপর অপারেশন করি, কিন্তু লেজারের মাধ্যমে করার সুবিধা হলো ওই ওষুধ বন্ধ না করেই অপারেশন করা সম্ভব। কাজে লেজার হচ্ছে আমরা বলবো সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এটি আমাদের দেশেই সম্ভব এবং রেগুলার হচ্ছে। স্যার, দেশের বাইরে আর আমাদের দেশে চিকিৎসার বেশ কম খুব বেশ কম নেই। আমি বলবো আমরা যা পদ্ধতি বললাম এটি সারা বিশ্বে প্রচলন আছে। তবে আরেকটি কথা যেটা এই প্রসঙ্গে বলা উচিত, আমরা এতক্ষণ যা বললাম তা হলো বেনাইন এনলার্জমেন্ট প্রোস্টেট, তার মানে হলো প্রোস্টেট গ্রন্থির স্বাভাবিক আকার পরিবর্তন। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে, ক্যান্সার হতে পারে, ম্যালিগন্যান্সি। যখনই ক্যান্সার হয় তখনও একইভাবে আমরা, এটা অনেক বড় বিষয়, অনেক বিশদ আলোচনার প্রয়োজন, সংক্ষেপে শুধু বলি। যখনই ক্যান্সার আমরা ধারণা করি তখন মাংস পরীক্ষা করে কনফার্ম করতে হয় যে এটি আসলে ক্যান্সার কিনা। তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করতে হয় যে এটি কি শুধু প্রোস্টেটেই সীমাবদ্ধ নাকি অন্য কোথাও ছড়িয়ে গেছে। যদি প্রোস্টেটে সীমাবদ্ধ থাকে তাহলে আমরা বলি রেডিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ
প্রোস্টেটেক্টমি অর্থাৎ প্রোস্টেট পুরোটাই ফেলে দিতে হবে, অথবা রেডিক্যাল রেডিওথেরাপি, এই দুটোই আমাদের দেশে প্রচলিত আছে। একটু পার্থক্য আছে, সেটা হলো রেডিক্যাল প্রোস্টেট অপারেশন করে ফেলে দেওয়া, সেটা এখন পর্যন্ত আমরা হয় পেট কেটে অথবা পেটে ফুটো করে ল্যাপারোস্কোপির মাধ্যমে করছি। কিন্তু আধুনিক বিশ্বে আরেকটি পদ্ধতি চালু আছে, পেট ফুটো করেই রোবোটিক সার্জারি, তার মানে রোবোটিক প্রোস্টেটেক্টমি। এর দিকেই আমরা পিছিয়ে আছি, আমাদের দেশে এখনো রোবট নেই। রোবট অনেক দেশে আছে, উন্নত বিশ্বে আছে, রোবোটিক প্রোস্টেটেক্টমি ওরা করে। এটা শুধুমাত্র ক্যান্সার যদি প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে সেই ক্ষেত্রে সম্ভব। এছাড়া যদি ক্যান্সার প্রোস্টেটটা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে যা, আমাদের দেশেও তাই। তেমন কোনো, আমরা আসলে এই চিকিৎসাগুলায় আমরা পিছিয়ে নেই আমরা বলবো। খুবই আশার কথা। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম বয়স্ক পুরুষদের প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও এর প্রতিকার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে যে পেটের ব্যায়ামটা করব সেখানে আমরা কিছু প্রপস ইউজ করব এবং পাশাপাশি সেটা ফ্রি হ্যান্ডে কিভাবে করবেন সেটাও দেখব। অনেক সময় আমরা দেখা যায় যে টিভিতে অনেক রকম বিভিন্ন পেটের ব্যায়ামের মেশিন দেখে 2 মিনিটে 5 মিনিটে পেট কমানোর কথাটা শুনি এবং বিশ্বাস করে ফেলি। তো এখানে আমার একটা অনুরোধ আছে যে যখন আপনার একটা জিনিস কিন্তু আইকিউটা ইউজ করবেন, কমন সেন্স, ইউজের কমন সেন্স, যে যখন শুধু একটা জায়গায় আপনি চাপাচাপি করবেন অথচ পুরো বডির ফ্যাটটা শরীরে রয়ে গেছে, সেটা বার্ন করার জন্য আপনি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি করেন নাই, তখন সেই জায়গায় হয়তো মাসলটা টোন্ড হবে কিন্তু সেখানে 6 প্যাক হয়ে যাওয়ার কোনো রকম কিন্তু কোনো অপশন নেই, আনলেস আপনি যতক্ষণ না ফ্যাটটা বার্ন করছেন। ফ্যাট বার্ন করতে গেলে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি ইজ আ মাস্ট এবং পাশাপাশি টোটাল বডি ওয়ার্কআউট ইজ আ মাস্ট। দিনে 5 বার শুধু পেটে ব্যায়াম করবেন এবং পেটে 6 প্যাক চলে আসবে, ইটস আ বুলশিট থিং। তো আমরা আজকে কেন পেটের ব্যায়ামটা করছি শুধু আলাদা করে দেখাচ্ছি, যে আমরা এর আগে হাতের পায়ের টোটাল বডি অনেক ওয়ার্কআউট দেখিয়েছি, বাট এখানে এখন আমরা দেখাচ্ছি যে কিছু প্রপস আছে যেগুলো ইউজ করে আপনি আসলেও পেটের টোনিংয়ের ব্যায়ামগুলো করতে পারেন। কিন্তু সেটা শুধু 5 মিনিট করলেই হবে না, পারফেক্টলি করতে হবে এবং অন্যান্য ব্যায়ামের সাথেই করতে হবে। তো এখানে আমরা 2টা প্রপস ইউজ করবো এবং সেটা ফ্রি হ্যান্ডে কীভাবে করবেন যখন কোনো প্রপস না থাকে সেটাও আমরা দেখাবো। আমাদেরকে প্রথমে দেখাবে লিও উইথ দ্য অ্যাব রোলার। Okay, Leo? Yes. And start. And yes, stay. And back. And 2. And back. And 3. একটু ধরে রাখো, দিস ইজ প্রিটি টাফ, হাত কাঁপছে, হ্যাঁ, প্রিটি টাফ। অ্যান্ড দেন ব্যাক। যেটা হলো যে দেখে, ওকে ডান, যেটা হয় যে দেখে আমরা মনে করি যে আচ্ছা একটা রোলার দিয়ে সামনে যাচ্ছে, কিন্তু আসলে হলো যে এটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়, রোলারটা রোল করতে থাকে এবং ইউ হ্যাভ টু স্টে দেয়ার। তখন প্ল্যাঙ্কের যে মুভটা থাকতে হচ্ছে আপনার টোটাল কোর স্ট্রং রেখে, ব্যালেন্সে রেখে, হাতেরও ব্যালেন্সটা থাকছে, হাতে একটু পিছলে গেলে কিন্তু আপনি পড়ে যাবেন। সো ইটস আ বিট অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ। তো এখান থেকে যদি আপনি মনে করেন না এটা আমার জন্য বাবা খুব কঠিন হয়ে যাচ্ছে, তখন আমি কিভাবে করব, তাহলে তখন আমাকে হেল্প করবে এবার তাসরিন উইথ দ্য স্ট্যাবিলিটি বল, কিভাবে তখন করবেন। ওকে, and Tasreen, okay, and go. Hold the ball and stay for a while and then curl back. Fine. And again. Roll and stay. এখানটাও আমরা একই দেখছি যে কোরটা স্ট্রং রাখতে হচ্ছে এবং আমরা মনে করছি যে অনেক বড় তো একটা বল পেয়ে গেছে, তাহলে আর এবার আর ব্যাপারটা কি, এবার তো আর তার ব্যালেন্সের ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি বল রোলস। হ্যাঁ, তো কি হচ্ছে এখানেও কিন্তু সেই ব্যালেন্সের ব্যাপারটা থাকছে, ওকে কিন্তু অনেক স্ট্রংলি এখানে পুশ করে এটা ধরে রাখতে হচ্ছে, পুরো হাতের কাজ হচ্ছে এবং কোর পাওয়ারে থাকতে হচ্ছে। দেন যখন কার্ল করে আনছে তখনও প্রেশার দিয়ে আনতে হচ্ছে, যদি প্রেশারটা না দেয় তাহলে বল তখনও রোল করে এদিক ওদিক চলে যাবে। সো দেখতে খুব সুন্দর কিন্তু করতে কিন্তু তেমনই ইফেক্টিভ এবং টাফ। ওকে, আরেকবার দেখি তাসরিন, গো, প্রেস, ইয়েস, ইনহেল অ্যান্ড এক্সেল, কার্ল আপ, নাইস, পারফেক্ট, সুন্দর। তো যখন আমরা ভাবছি যে আচ্ছা আমার তো বলও নাই, আমার রোলারও নাই, সেই জন্য কি আমি ব্যায়ামটা করবো না, হ্যাঁ, এই ব্যায়ামটা আপনি তখন করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটার ফ্রি হ্যান্ড ভার্সানটা কী হবে সেটা আমাদেরকে দেখাবে নুশা। ওকে, নুশা, and arms up and down,
and with the count 1 2 3 4 this is plank itself এটা কোর এক্সারসাইজ এটা আপনারা 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখা পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন যেটা কিনা অ্যাবস লোয়ার ব্যাক সাইড অবলিক সব কিছু সহ হাত পা সব কিছু সহ কাজ করে এখন আমরা ওই ব্যায়ামের সাথে করতে গেলে তখন কি হবে উইথ দ্য কাউন্ট আর একটু এক্সটেনশন যাব 1 2 and stay আরও ডিফিকাল্ট and back 1 2 and stay 1 2 3 4 and with the count 1 2 3 4 and curl all the way up fine and relax তাহলে আমরা যেটা দেখছি যে যখন করলো প্ল্যাঙ্কে যাওয়ার পরে যখন আপনি আরও এক্সটেনশনে যাবেন এখানে তখন একই ব্যাপার হয় বরং আরেকটু কঠিন হয় বল বা রোলারের সাপোর্ট বা ডিসঅ্যাডভান্টেজ সে পাচ্ছে না কিন্তু হাতটা যখন আরও বেশি সামনে যাচ্ছে তখন শরীর আরও বেশি নিচে নামছে এবং তখন ব্যালেন্স রাখাটা আরও বেশি ডিফিকাল্ট আরেকবার আমরা দেখি নিই ওকে অ্যান্ড ডাউন and with the count 1 2 3 4 and stay 1 2 3 4 and go front 1 2 3 yes this is the difficult part okay and come back yes and with the count 1 2 3 4 and curl up all the way fine nice perfect so আমরা মনে হয় যে আরেকবার খুব দ্রুত দেখে ফেলি যে প্রপস দিয়ে লিও যাও প্রপস দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ডে কিভাবে বল দিয়ে কিভাবে রোলার দিয়ে কিভাবে হ্যাঁ একবার সবাই একবার ওকে অ্যান্ড গো ইয়েস অ্যান্ড স্টে ফর এ বিট অ্যান্ড দেন কার্ল ব্যাক ফাইন সুন্দর তো এটা আর ভাবার কিছু নাই যে আমার এই নাই এই জন্য এটা করতে পারবো না ওই নেই এই জন্য আমি জিমে যেতে পারছি না বলে আজকে আমি এই ব্যায়ামটা করতে পারছি না বা আমার কাছে এই মেশিনটা নাই জন্য বা ওটার জন্য আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় আপনি যে কোনো সময় যে কোনোভাবেই কিন্তু আপনি ব্যায়ামটা করতে পারেন শুধু একটু গাইডেন্স শুধু একটু আইডিয়ার ব্যাপার প্রিয় দর্শক হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বে কি করবেন চলুন সে সম্পর্কে জেনে নেই একজন চিকিৎসকের কাছ থেকে নানা কারণে অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারেন সাধারণত দেখা যায় যারা শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হঠাৎ করে বেড়ে যেতে পারে যারা অ্যাজমা রোগী তাদের উচিত হচ্ছে এই জন্য বাসায় আগে থেকে কিছু স্প্রে অনেকের বাসায় কিন্তু নেবুলাইজার মেশিন থাকে তার উচিত হচ্ছে যে কীভাবে এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করতে হয় সেটি শিখে নেওয়া এবং শ্বাসকষ্ট দেখা মাত্র সেই নেবুলাইজার মেশিনটি ব্যবহার করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা মুখের মধ্যে কিছু আটকিয়ে গেলে বা খেলার ছলে কোনো কিছু ঢুকে গেলে শ্বাসকষ্ট হতে পারে এটি কিন্তু এক ধরনের এমার্জেন্সি এক্ষেত্রে অবশ্যই দেরি না করে নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া উচিত এছাড়া অনেকে দেখা যায় যে ভয় পেলে শ্বাসকষ্ট হতে পারে তার ক্ষেত্রে একই পরামর্শ তাকে যতটুকু সম্ভব একটা ভালো পরিবেশে নিয়ে যাওয়া তার কাপড় চোপড়গুলোকে একটু আলগা করে দেয় এবং তাকে এসুরেন্স দেওয়া বা অভয় দেওয়া যে কারণে সেটি হচ্ছে তাকে যেন সেই ভয়টা থেকে দূরে রাখা হয় এছাড়া অনেকে আছেন যারা ভান করতে পারেন আমাদের দেখা যায় যে অনেকের মধ্যে ভান করার একটা অভ্যাস আছে যেটি মেডিকেলের ভাষায় বলা হয় মেলিঙ্গারিং বা ACR এ ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শ্বাসকষ্ট তারা দেখাতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই তিনি কেন এই ধরনের সমস্যায় ভুগছেন প্রয়োজনে পরবর্তীতে একজন মানসিক বিশেষজ্ঞকে দেখিয়ে তার সেই শ্বাসকষ্ট কমানোর বা ভান ধরার যে অভ্যাসটি আছে সেটি থেকে তাকে আমরা পরিত্রাণ দিতে পারি প্রিয় দর্শক এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস ফ্লু ভাইরাস খুব সহজে এবং দ্রুত একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে বিশেষ করে শিশুদের মধ্যে বেশি দ্রুত ছড়ায় তাই সর্দি জ্বর ও ঠান্ডায় আক্রান্তদের সংস্পর্শে শিশুদের না নেওয়াই ভালো প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা 1215 ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায় প্রিয় দর্শক আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে যদি আমরা জিজ্ঞেস করি পেশেন্টকে যে আপনার কোমর ব্যথাটা কিভাবে শুরু হলো কতদিন যাবত হচ্ছে তীব্রতা কেমন এবং তারপরে এটা কি শুধু কোমরেই থাকছে এক পাশে থাকছে নাকি দুই পাশে থাকছে নাকি এটা কি নিচের দিকে চলে যাচ্ছে পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে এটার সাথে কি আর কিছু উপসর্গ আছে কিনা যেমন একটু জ্বর থাকা
তারপরে অনেকের আছে ব্যথার তীব্রতা, কারো হয়তো একটু কম সহনীয়, কারো আছে তীব্র। তারপরে বয়সটা কেমন রোগীর, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।